5 বছর এই মুখ্যমন্ত্রীর ঘুম কিন্তু আমরা ভাঙিয়ে রেখে দেবো, একদম কথা দিয়ে যাচ্ছি। একদম কি করে ঘুমোয় সেটাও আমরা দেখবো। একদিকে বড় বড় কথা বলবে, আরেকদিকে অপোজিশনের বিরুদ্ধে সমস্ত রকমের স্টেপ নেওয়া হবে। বিরোধী দলকে থাকতে দেবো না, তা আমরা হতে দেবো না। আমাদের লড়াই রাস্তাতেও থাকবে, আমাদের লড়াই কোর্টেও থাকবে, আমাদের লড়াই আগামী দিনে আরো অনেক বড় জায়গায় যাবে। লড়াই তো যাবে অনেক বড় জায়গায়, কিন্তু কনফিডেন্সের অভাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে লড়াই যাবে অনেক বড় জায়গায়, আমি মুখ্যমন্ত্রীকে ঘুমাতে দেব না। কিন্তু ওই যে মুখ্যমন্ত্রীকে ঘুমাতে দেব না বলার মধ্যে যতটা জোশ দরকার ততটা কি ছিল? মুখের হাব ভাব পরিবর্তন ঘটে গেছে। যেখানে নিয়তির খেলা একবার ভাবুন, শুভেন্দু অধিকারী তৃণমূলকে ফু মেরে উড়িয়ে দেওয়ার পর 5 বছর এফার্ট দিয়ে বুঝিয়ে দিলেন যে তোরা, অর্থাৎ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো লোকজন আজও চটি চাটতেই থেকে গেলেন। আর শুভেন্দু শুভেন্দু করে কথা বলা শুভেন্দু অধিকারী, যাকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা সময় শুভেন্দু শুভেন্দু বলতেন, তিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েও গেলেন। শুভেন্দু থেকে মুখ্যমন্ত্রীর জার্নি, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় স্যার আমি এমপি, এখন ডেকে বলতে হয়। কেউ পাত্তা দেওয়ার নেই, কনফিডেন্সের ভয়ঙ্কর অভাব। ইনি আবার বদলা নেবেন, পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার আগে একের পর এক যে উইকেট পড়ছে সেদিকে কি নজর রয়েছে? সুজিত বসু আগের দিন গেলেন, আর এইবার শান্তনু সিনহা বিশ্বাস, যাকে নিয়ে আমি অলরেডি আপনাদের সামনে আগেও খবর করেছিলাম, সেই ব্যক্তি যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ভাবছিলেন যে দেশ ছেড়ে বেরিয়ে না যায়, অর্থাৎ সেই জায়গাটা ঠিক করার জন্য, মানে কনফার্ম করার জন্য যে দেশ থেকে যেন এই ব্যক্তিটি বেরিয়ে না যায়, সেই কারণে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। কারণ ইডির দিক থেকে বারবার সামন করার পরে ইনি হাজির হননি। আর কেন হাজির হননি জানতেন যে ইডি সিজিও কমপ্লেক্সে যদি আমি যাই, বারবার একই প্রশ্ন এবং 10 ঘন্টা 11 ঘন্টা জেরার পর আমি যে অ্যারেস্ট হয়ে যাব, এইটুকু কনফিডেন্স এই শান্তনু সিনহা বিশ্বাসের মধ্যে ছিল, এবং ঘটলো তাই। 10.5 ঘন্টা জেরা করার পর এনাকে অ্যারেস্ট করা হলো শান্তনু সিনহা বিশ্বাস, যিনি এখন ডিসিপি, কালীঘাটের থানার ওসি থেকে ডিসিপির পদ, আর সেই ডিসিপি থেকে বড় বড় ব্যবসাদারদের সঙ্গে লিঙ্ক, অর্থাৎ প্রশাসন ব্যবসাদার আর তার সঙ্গে সোনাপাপ্পুর কালাধন, সমস্ত কিছু মিলিয়ে একটা যে দারুণ সম্পর্ক তৈরি করেছিলেন, সেই জায়গায় ইডির চোখে পড়ে গেছে। অর্থাৎ বাড়ি তো তল্লাশি আগে হয়েছিলই, পরিবারের বিভিন্ন মানুষকে যে বিভিন্ন অবৈধ লেনদেন করা হয়েছিল সেদিকেও নজর ছিল ইডির। আর এইবার হাতে নাতে ধরলেন, অর্থাৎ 10.5 ঘন্টা জেরা করার পর অ্যারেস্ট করা হলো মমতা ব্যানার্জিকে মা বলা শান্তনু সিনহা বিশ্বাসকে। কথাটি আমি বারবার এই কারণেই আপনাদের সামনে হিট করছি, কারণ ইডির এই অভিযান কিন্তু অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছে। একের পর এক উইকেট, প্রত্যেক দিন একের পর এক উইকেট পড়ছে। তার মানে বুঝে নিন যে মাছের কথা এতদিন আপনারা বলতেন যে কেন মাছ ধরা পড়ছে না, সেই সময়ও কিন্তু খুব একটা দূরে নেই, এই সামনে। আর কিছুদিন অপেক্ষা করলেই আপনারা বুঝে যাবেন। এই এপ্রিল মাসেই এই শান্তনু সিনহা বিশ্বাসকে তলব করা হয়েছিল বালি পাচার মামলায়। আমাদের রাজ্যে বালি পাচার মামলা, কয়লা পাচার মামলার টাকা কোথায় থেকে কোথায় গেছে সেই হিসাবও আমরা জানি, আর শিক্ষার দুর্নীতির টাকাও কোথায় থেকে কোথায় গেছে সেই হিসাবও আমরা জানি। অলরেডি হাইকোর্টকে ভরসা করেই শান্তনু সিনহা বিশ্বাস এতদিন পর্যন্ত নিজের পিঠ বাঁচিয়ে চলছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সিজিও কমপ্লেক্সে ইডির কাছে এসে ধরা দিয়ে জেরার পর এই যে জেল হেফাজতে যেতে হয়েছে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে বসতে একের পর এক এমন সিদ্ধান্ত নিয়েছেন, যে সিদ্ধান্ত শোনার পর আরএসএসও বলছেন যে আমি গর্বিত শুভেন্দু অধিকারীর মতো ছেলেকে আমাদের পরিবারে পেয়ে, বললেন আরএসএস এর শীর্ষ নেতা। নাম হচ্ছে দত্তাত্রেয় হোসাবলে, যিনি রয়েছেন সংঘের সাধারণ সম্পাদক। ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আরএসএস করতে গেলে কি ছোট্ট থেকে ছাত্র বয়স থেকে আরএসএস এর নাম লেখাতে হবে? তো তিনি বললেন না, আরএসএস শুধুমাত্র করতে গেলে নাম লিখিয়ে, অর্থাৎ বাড়িতে যখন পুত্রবধূ আসেন তখন তো ফর্ম ফিল আপ করে আসেন না, এটি একটি বড় পরিবার, এখানে যে কেউ আসতে পারেন, আর পরিবারের সাথে মিশতে মিশতে সদস্য হয়ে যান। তখনই কথা ওঠে শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারীর নাম নিতেই সংঘের শীর্ষ নেতা নিজে বলছেন ইনি তো ছেলে। শুধু তাই নয়, বললেন যে আমরা এই ছেলেকে নিয়ে গর্বিত, এটা বিশাল বড়, আপনারা বলতে পারেন একটা ক্রেডিট আমরা দিতে পারি শুভেন্দু অধিকারীকে, যে তিনি তৃণমূল কংগ্রেস ছাড়ার পর শুধু ভালো দিনই দেখেছেন।
হ্যাঁ একদমই তাই, মানে যে সম্মান তিনি খুইয়ে দিয়েছিলেন, যাকে দেখে চোর এবং বিভিন্ন আখ্যা দেওয়া হতো, সেই শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে আসল চুরিগুলো কে করতো, যারা এখন একের পর এক ধরা পড়ছে, মেন চোরও ধরা পড়তে চলেছে। এবং আরএসএস এর বিশ্বাস জয় করে আজ শুভেন্দু অধিকারীকে বলা হলো যে আমরা এই ছেলেকে পেয়ে গর্বিত। আরএসএস, যার নিজের কোনো স্বার্থ থাকে না, কোনো পদ থাকে না, কোনো পদের লোভ থাকে না, সে যখন বলে যে আমরা এই ছেলেকে নিয়ে গর্বিত, তার মানে বুঝতে হয় যে আরএসএস এর মন জয় করেছেন এই শুভেন্দু অধিকারী, আমাদের নব্য মুখ্যমন্ত্রী। প্ল্যানিং, এই বিষয়ে যত কম বলবো তত ভালো। মানে আমি নিজেও ভাবতে পারি না যে শুভেন্দু অধিকারী এত দুর্দান্ত প্ল্যানিং করেছেন অভিষেক ব্যানার্জির বাড়িতে গিয়ে ঘেরার। হ্যাঁ, আমি আপনাদের সামনে প্রশাসনিক সভার কথা বলছি, এই প্রথম প্রশাসনিক সভা করতে চলেছেন শুভেন্দু অধিকারী, তাও আবার অভিষেক ব্যানার্জির গড়ে। সাবধান সাবধান, মানে নন্দীগ্রামে মমতা ব্যানার্জি উড়ে এসেছিলেন, সেখান থেকেও তাড়িয়েছেন, এবং তারপর ভবানীপুরে শুভেন্দু অধিকারী এসে মমতা ব্যানার্জির রাফ সাফ করে দিয়েছেন। আর এইবার সফর শুরু করলেন দক্ষিণ 24 পরগনার দিকে। সাবধান হয়ে যান ভাইফো, শুভেন্দু অধিকারীর পা পড়তে চলেছে। অর্থাৎ নবান্নে বৃহস্পতিবার দিনের বৈঠকে ডিসাইড হয়ে গেছে যে প্রথম যে প্রশাসনিক বৈঠক শুভেন্দু অধিকারী শুরু করবেন সেটা হচ্ছে দক্ষিণ 24 পরগনায় অভিষেক ব্যানার্জির গড়ে। আসলে যে অভিষেক ব্যানার্জি 2014 সাল থেকে তিনবার জিতছেন এই ডায়মন্ড হারবারে, আর এইবার তো মানে মারাত্মক এবং ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেললেন 2024 সালের লোকসভায়। ভাবতে পারছেন? আমি ভাবতে পারি না। 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই অভিষেক ব্যানার্জি, যে দল 2026-এর বিধানসভায় হারতেই রাতারাতি মানুষ রং পরিবর্তন করে নিল, সেই দলের অভিষেক ব্যানার্জি 2024-এ, অর্থাৎ এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সির পর তিনি 7,11,000 ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। সেখান থেকেই শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক শুরু করতে চলেছেন। সামনে রয়েছে ফলতা ইলেকশন। আপনারা জানেন যে ফলতা ইলেকশন কে নিয়ে ডেট পেছানো হলো, কারণ বিরাট চালাকি করা হয়েছিল না, স্টেপ ফেপ মেরে আবার গুন্ডা রাজের মতো ফলতাতে চেয়েছিলেন যে ইলেকশন হবে, কিন্তু কেমন ঠেলা একবার ভাবুন। আর কপাল কত ভালো, এই বিজেপির প্রার্থী যিনি হচ্ছেন দেবাংশু পান্ডা, উনি তো হিউজ কনফিডেন্ট, এবং শুভেন্দু অধিকারীর এন্ট্রি শনিবার দিন যে প্রশাসনিক বৈঠক নেবেন তা আরো শক্তপোক্ত করবে, বিজেপির গড় তৈরি করতে সাহায্য করবে। বলতে পারেন দাঁত অলরেডি ফুটে গেছে, এবার শুধুমাত্র মানে যাকে বলা হয় যে শাখা বিস্তার করতে দেরি। শুধু তাই নয়, শুধুমাত্র যে দক্ষিণ 24 পরগনায় গিয়ে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন তা নয়, প্রশাসনকে তো কন্ট্রোল করবেন, তার পাশাপাশি কর্মীদের সাথে, অর্থাৎ যে সংগঠন দুর্বল হয়ে পড়েছিল তাদের সাথেও শুভেন্দু অধিকারী বসবেন। অর্থাৎ জেলা সফর জেতার পর মুখ্যমন্ত্রী পদে বসে আবার শুরু করতে চলেছেন শুভেন্দু অধিকারী, যাতে কর্মী সম্মেলনের মধ্যে থেকেও যাতে দক্ষিণ 24 পরগনাকে ধরা যায়। এবার শুভেন্দু অধিকারীর প্রথম প্রশাসনিক বৈঠক, কর্মী সম্মেলন শুনতেই কলকাঠি নড়তে লেগেছে অভিষেক ব্যানার্জির কাছে, কারণ এই যদি পরিস্থিতি হয়, আর শুভেন্দু অধিকারীর ট্র্যাক রেকর্ড এমন রয়েছে যে তিনি যেখানে পা দিয়েছেন সেখানে তৃণমূল সাফ হয়েছে, তো সেই শুভেন্দু অধিকারীর পা যদি দক্ষিণ 24 পরগনায় পড়ে, তো এমনি ভাইপোকে নিয়ে তো কেচ্ছা করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে, ছি করা হচ্ছে, দলটাকে শেষ করে দিল। এই কথাটি শুধু আমি বলছি না, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা পর্যন্ত বলছেন যে আইপ্যাক আর ভাইপো মিলে দলটাকে শেষ করেছে। আর এইবার দক্ষিণ 24 পরগনায় শুভেন্দু অধিকারীর এন্ট্রি আরো খতরনাক হয়ে দাঁড়াবে। আর যখন খতরনাক এন্ট্রি হয়ে দাঁড়াবে তখন আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে চালাবো, যেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে বিজেপির এন্ট্রি এই রাজ্যে কার জন্য খতরনাক হচ্ছেন। দেখুন একবার ভিডিওটি, দেখছেন কেমন সারি সারি বুলডোজার ঢুকছে। আমরা তো এটাই চেয়েছিলাম, এই বুলডোজারই আমাদের রাজ্যে প্রয়োজন ছিল। যখন প্রশাসন পুরো দুমড়ে মুচড়ে শেষ হয়ে গেছিল, যখন পুলিশ কোনো কাজ করতো না, তখন আমরা এই বুলডোজারের দিকে তাকাতাম আর ভাবতাম কবে যোগী আদিত্যনাথের মতো আমরা মুখ্যমন্ত্রী পাবো আর এই বুলডোজার আমাদের রাজ্যে ঢুকবে। অলরেডি এটি শিলিগুড়ির ভিডিও, মানে আমাদের উত্তরবঙ্গ থেকে ঢুকতে লেগেছে, এটি এবার সাফাইয়ের কাজ হবে দক্ষিণবঙ্গে। এই এক একটি বুলডোজার এখন দক্ষিণবঙ্গের সাফাইয়ের কাজে লাগবে, যারা যারা দুর্নীতি করেছেন তাদের সাফাই করতে এই বুলডোজার কাজে লাগবে। আর তারই মধ্যে যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভিডিও দিয়ে আমি শুরু করেছিলাম, আমি আরেকটি হুমকি, এই হুমকি চলে না, এই হুমকি মানে মার্কেটে টিকবে না, তাও কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুমকি দিয়ে একটু চমকানো, একটু ধমকানো পুলিশকে, মানে চলবে না, তাও একবার শুনে নি। দেখুন, পুলিশকে আপনাদের মাধ্যম দিয়ে সাবধান করছি, যদি আপনারা সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী কাজ না করেন, তাহলে কিন্তু আপনাদের জন্য ভবিষ্যৎ কিন্তু অন্ধকার আছে, এটুকুও বলে দিলাম।
অন্ধকার আছে, অন্ধকার করে ছেড়ে দেবো। পুলিশ যদি আইন অনুযায়ী কাজ না করেন, শুধু বিজেপির লোকের কথাতে কাজ করেন, আর শুভেন্দু অধিকারী যাকে বলবে তাকে দিয়ে যদি অ্যারেস্ট করাতে যান, তাহলে কিন্তু আপনাদের জন্য কিন্তু মুশকিল আছে। রেকর্ডটা আমার একটু অন্যরকম, দুজন আইপিএস কে কিন্তু জেলে ঢুকিয়েছিলাম, এটাও মনে করে দিচ্ছি। সরকার চলে গেল, থ্রেড কালচার এখনো তৃণমূল কংগ্রেস ভুলতে পারছে না। তাই এখন পুলিশকে ভয় দেখানো হচ্ছে যে যদি অ্যারেস্ট করা হয় তাহলে আমরা কিন্তু একদম খাতায় কলমে লিখে রাখছি। খুব ভাল লাগছে দেখে, আমার ভীষণ আমি খুশি। যখন বিরোধী ছিল, মানে যখন শাসক দল বিরোধীতে বসেছিল, তখন এইভাবেই চিৎকার করতেন শুভেন্দু অধিকারী যে পুলিশ কথা শোনো, পুলিশ সঠিকভাবে কাজ করো। আজ যদি পুলিশ সঠিকভাবে কাজ করতো তাহলে অনেক কিছুই সঠিক লাগতো। কিন্তু দেখুন না, শাসক দল যখন বিরোধীতে যায়, এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ সাবধানে কাজ করো, ভালোভাবে কাজ করো, নিরপেক্ষভাবে কাজ করো, না হলে নাকি খবর আছে। তো খবর এখন কতদূর যায় সেদিকে তো নজর থাকবেই। আপাততর জন্য সব থেকে বড় খবর হচ্ছে প্রত্যেক দিন একের পর এক উইকেট পড়ছে। নেক্সট উইকেট কোন দিকে রয়েছে সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।